গত ৫ সেপ্টেম্বর ২০২৫ নেপালের ক্ষমতাসীন জোট সরকার ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্ল্যাটফর্ম বন্ধ করার ঘোষণা দেয়। সরকারের দাবি ছিল এই প্ল্যাটফর্মগুলো সরকারিভাবে নিবন্ধিত না এবং এগুলো ভুয়া তথ্য প্রচার ও অনলাইন প্রতারণার জন্য দীর্ঘ সময় ধরে ব্যবহার হয়ে আসছে। কিন্তু নেপালি জনগণের দাবি যে সরকারের এই সিদ্ধান্ত জনগণের মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত করেছে। একই সাথে নেপালি সুশীল সমাজ আর বিরোধী নেতাদের অভিযোগ, সরকারের এই পদক্ষেপ দুর্নীতি এবং রাজনৈতিক অভিজাত শ্রেণীদের বিলাসবহুল জীবনযাপনের সমালোচনা ঠেকাতেই নেওয়া হয়েছে। বিশেষ করে ভিন্ন মত দমনের কৌশল হিসেবে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। নেপালের তরুণ সমাজের কাছে রাজনৈতিক অসন্তোষ প্রকাশ, আন্দোলন সংগঠিত করা এবং সরকারি কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার তুলে ধরার একমাত্র জায়গা ছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যম। তাই সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসে ওঠে নেপালের তরুণ সমাজ বা জেনজি। আর সেখান থেকেই শুরু হওয়া মাত্র 2 দিনের বিক্ষোভ আর সহিংসতার মধ্যে অবশেষে পদত্যাগ এবং দেশ ছেড়ে পালিয়ে যায় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে শ্রীলঙ্কার সরকার পতনের সময় লেগেছিল 4 মাস আর বাংলাদেশের 36 দিন, সেখানে কিভাবে মাত্র 2 দিনের জনবিক্ষোভে কেপি শর্মা ওলি দেশ ছেড়ে পালিয়ে গেল? ঘটনার শুরু গত 8 সেপ্টেম্বর ২০২৫। হাজার হাজার শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবী জনগণ কাঠমান্ডুতে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। তাদের এই কর্মসূচির নাম দেওয়া হয় জেনজি আন্দোলন, যা ধীরে ধীরে দাবানলের মতো পুরো নেপালে ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ তরুণ জনতার মুখে স্লোগান আর হাতে থাকা প্লাকার্ডে লেখা ছিল, দুর্নীতি বন্ধ করো, সামাজিক যোগাযোগ মাধ্যম নয়। রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরবর্তী সময়ে বিক্ষোভকারীরা সংসদ ভবন ঘিরে ফেলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার ও দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানায়। কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে এত জটিল হয়ে যায় যে আন্দোলনরত বিক্ষোভকারীরা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস, জলকামান এমনকি সরাসরি গুলিও চালায়। আর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার 12 তারিখের রিপোর্ট অনুযায়ী এই সহিংসতায় কমপক্ষে 51 জন নিহত এবং 1300 জনেরও বেশি আহত হয়। কিন্তু 8 তারিখে শুরু হওয়া এই সহিংসতা কেবল রাজধানী কাঠমান্ডুতেই সীমাবদ্ধ থাকেনি। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পোখারা, বুটওয়াল, ভরতপুর, ইটাহারি আর দামাকের মতো বিভিন্ন শহরে। এই শহরগুলোতেও বিক্ষোভকারীরা কাঠমান্ডুতে চালিয়ে যাওয়া আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সরকারের সংস্কারের দাবি জানায়। পরিস্থিতির বেশ অবনতি দেখে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক মঙ্গলবার সকাল 8টা 30 মিনিট থেকে কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে। কিন্তু কারফিউ ভেঙে বিক্ষোভকারীরা আবারও রাস্তায় নেমে আসে এবং সংসদ ভবনের কিছু অংশে আগুন ধরিয়ে দেয়। সেই সাথে শীর্ষ নেতাদের বাড়িঘরে একযোগে হামলা চালায়। হামলার নিশানা ছিল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, নেপালি কংগ্রেস নেতা শের বাহাদুর দেউবা এবং মাওদবী নেতা পুষ্প কমলের বাসভবন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী আরজু দেউবার মালিকানাধীন একটি বেসরকারি স্কুলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতির ভয়াবহতায় নেপালের সামরিক বাহিনী 12টি বিমানে করে মন্ত্রীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। কিন্তু দেশ জুড়ে এমন ভয়াবহ সহিংসতার মাঝেই পরিস্থিতি শান্ত করতে শেষ চেষ্টা হিসেবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যে কোনো ধরনের সহিংসতা জাতীয় স্বার্থের পরিপন্থী। আমাদের অবশ্যই শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে। তাই তিনি 9 সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় সর্বদলীয় বৈঠকের ডাক দেন। কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয়নি। আর এখান থেকেই কেপি শর্মা ওলি মোটামুটি নিশ্চিত যে তার বিদায় ঘণ্টা বেজে গেছে। সেনাবাহিনীর একাধিক তথ্যমতে মঙ্গলবার সকালের দিকে কেপি শর্মা ওলি সেনাপ্রধান আশোকরাজ শিকদেলের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সহায়তা চান। তখন সেনাপ্রধান শিকদেল বলেন, ওলি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তখনই সামরিক বাহিনী কেবল পরিস্থিতি শান্ত করতে পারে। শেষ পর্যন্ত ওলি পদত্যাগে রাজি হয় এবং প্রেসিডেন্ট পাউডেলের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেয়। আর এরপর হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে পালিয়ে যায় কেপি শর্মা ওলি।